আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা, কো-স্পন্সর সানোয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বের ন্যায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো খাদ্যে ভেজাল ও ব্যবসায়ী সিন্ডিকেট, ইসলাম ও প্রচলিত আইন। আর এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। জি, শুক্রিয়া, জাজাকাল্লাহ। তো খাদ্যে ভেজাল এবং ব্যবসায়ী সিন্ডিকেট, এটা তো আসলে ইসলাম অনুমোদন করে না। বিশেষ করে ভেজালটা আমরা 92 ভাগ মুসলমানের দেশে এই ভেজালটা কিন্তু বেশি চলতেছে। এখন আবার মাহে রমজানে বেশি লাভের আশায় মানুষ কিন্তু এই ভেজাল করে থাকে, যেটা ইসলাম আসলে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এবং এই সিন্ডিকেট, এটাকেও ইসলাম নিষিদ্ধ করেছে। যারা সিন্ডিকেট করে বা ভেজাল করে এরা আসলেই অপরাধী। তো আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে খাদ্য ভেজাল প্রতিরোধে ইসলাম বা প্রচলিত আইনে কি বলা আছে, যদি আপনি বলেন। ইসলামেতে অবশ্যই খাদ্যে ভেজাল দেওয়াটা একটা গুরুতর অপরাধ। হাদিসে এবং কোরআনেও এসছে, এটাকে আমরা হারামও বলতে পারি। বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি ঘটনায় বলেছিলেন যে তোমরা ভেজাল খাদ্য কেন উপরে রাখছো না। এছাড়াও আমরা যদি হাদিসে বা কোরআনে দেখি, কোরআনেও যেমন নিষেধ এসছে, হাদিসেও বিভিন্ন সময় এসছে যে খাদ্যে ভেজাল দেয়া বা অন্য মানুষকে বঞ্চিত করা বা তার সাথে প্রতারণা করাও ইসলামী নিষেধ। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের প্রচলিত আইনেও কিন্তু আইন প্রণয়ন করা হচ্ছে। আমরা যদি আমাদের দেশের প্রচলিত আইনগুলো দেখি, একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বিভিন্ন সময়ে এই ভেজাল খাদ্য বা ব্যবসায়ীদের সিন্ডিকেটকে প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। আমাদের দেশে একটি দণ্ডবিধি আইন আছে 1860 সালে, সেই দণ্ডবিধি আইনেও একে আপনার একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন আছে, সেই আইনেও এটাকে একটা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সম্প্রতি 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নামে একটি আইন করা হয়েছে, যেখানেও ভোক্তাদেরকে সচেতন করার জন্য এবং এই ভেজাল প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ধারা সন্নিবেশ করা হয়েছে। এবং সর্বশেষ ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য 2012 সালে কম্পিটিশন অ্যাক্ট বা প্রতিযোগিতা আইন নামে একটি আইনও করা হয়েছে এবং প্রতিযোগিতা কমিশনও করা হয়েছে, যেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সমূলে নিরোধ করা যায়। সো আমাদের দেশের রাষ্ট্রীয় আইনও বিভিন্ন সময়ের চাহিদা অনুসারে আইন প্রণয়ন করা হয়েছে এবং ভেজাল বিরোধী এই আইনগুলো খুবই কঠোর। এমনকি সাধারণ যেসব সাজা আছে তার সাথে সাথে এমনকি মৃত্যুদণ্ডও সাজারও বিধান এই আইনগুলোতে সন্নিবেশ করা হয়েছে। তো আপনি তো বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল আপনি হিসাবে কাজ করেন, যে ভেজাল খাদ্য প্রতিরোধে ভোক্তা অধিকার কি পদক্ষেপ নিছে? বা আমরা তো দেখি মাঝে মধ্যে ওঠে আর সূর্য ওঠে আর যে অস্ত যায়, এরকম অবস্থা। এটা তো কন্টিনিউ আমরা দেখি না। সেই ক্ষেত্রে ভোক্তা অধিকার বা কি পদক্ষেপ তারা নেয় বা নিতে পারে, নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, বাংলাদেশের সরকার বিভিন্ন সময় এই বিষয়ে আইন প্রণয়ন করেছে। সময়ের যুগের চাহিদা অনুসারে বিভিন্ন সময়ে আইন প্রণয়ন করা হচ্ছে এবং সেগুলো সংশোধন করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি শুধুমাত্র রাষ্ট্রের আইনের কথা বলবো না, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যেমন আছে, এই আইনটা করা হয়েছে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। একইভাবে এই আইনে প্রতিকার পাওয়ার জন্য কিন্তু আমাদের দেশের নাগরিকদের আরও সচেতন হতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা অন্যান্য আইনে যে সুবিধাগুলো দিয়েছে বা এই ভেজাল বা ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করার জন্য যে আইনের সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের নাগরিকদের সচেতন হতে হবে। এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এমনও বিধান রাখা হয়েছে যে যদি কেউ প্রতারিত হন বা উনি যদি ভেজাল খাদ্যে কোনো কারণে উনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে উনি কিন্তু সেই ঘটনাটির 1 মাসের মধ্যেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত আবেদন করতে পারবেন। এমনকি নাগরিকদের সচেতন করার জন্য বলা হয়েছে যে যদি সেটা প্রমাণিত হয় যে কেউ খাদ্যে ভেজাল দিয়েছে অথবা সেই পণ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তার জন্য জরিমানারও বিধান রয়েছে। এমনকি নাগরিকদের সেই জরিমানা থেকে 25% তাদের ব্যক্তিগত ফান্ডে যোগ হওয়ারও সুযোগ রয়েছে।
সো শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই কিন্তু একটা দেশের ভেজাল প্রতিরোধ বা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, একইভাবে নাগরিকদেরও সচেতন হতে হবে। যে জনাব রাশেদুল হক, আপনি সুন্দর বলেছেন। আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। জি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু ওই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা এই কথা কিন্তু উনি বলেছেন। বলার পরেও, একজন দেশের প্রধানমন্ত্রী বলার পরেও যারা এই যে মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বা সিন্ডিকেট করে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, আসলে আমাদের এই মুসলিম প্রধান দেশে আমরা যখন সবাই ধর্মভীরু বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা যখন যার যার যেই জায়গাগুলো আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রেই যদি ধরি, তারা কিন্তু তাদের মুনাফা লাভের জন্য তখন এই ধর্মীয় অনুশাসনগুলো না মেনে তারা ব্যক্তিগত স্বার্থের কারণে এই খাদ্যে ভেজাল মেশাচ্ছেন। কখনো কোনো সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা দায়ী বলে আমরা মনে করি। এই সকল ক্ষেত্রে কিন্তু আসলে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অথবা আমাদের যে প্রচলিত আইন আছে, এই আইনগুলির কথা যদি আমরা বলি, এই আইনগুলোর বাস্তবায়ন তখনই সম্ভব যখন রাষ্ট্র, আমাদের প্রশাসন এবং ব্যক্তিরা যখন সচেতন হবে এবং আইনের সঠিক প্রয়োগ হবে, তখনই কেবলমাত্র এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় এই আইনগুলো কিন্তু আইন এবং আমাদের ধর্মের যে অনুশাসন আছে সেগুলো না মানলে আমরা কখনো এগুলো নিয়ন্ত্রণ করতে পারবো না। মাহে রমজান তো তাকওয়া অর্জনের মাস, জি কোরআন নাজিলের মাস, তো মহাপবিত্র মাস। পবিত্র মাসেও যারা এই সমস্ত অসৎ কাজ করে, যে সমস্ত মানুষগুলো করে, তারা কিন্তু আপনার আমার মতো এরকম মানে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে। দেখবেন যে ব্যবসায়ীরা অন্য মাসে মাথায় টুপি না দিলেও রমজানকে কেন্দ্র করে কিন্তু টুপি দেয়। টুপি মাথায় দিয়ে কিন্তু সে বাহারি ইফতারি বিক্রি করতেছে, বিভিন্ন দ্রব্যমূল্য বিক্রি করতেছে। এরা আসলে, মানুষ বলে যে নিজেদেরকে পরিচয় দেয়, এদের ভিতরে মানুষত্ববোধের মানে কি আছে বলে আপনি মনে করেন? আপনি আসলে ঠিকই বলেছেন। আমাদের দেশে যেটা হয়, আমরা নিজেরা দাবি করি আমাদের একটি মুসলিম প্রধান দেশ, এই দেশের অধিকাংশ নাগরিক মুসলিম। কিন্তু আপনারা দেখবেন যে আমাদের অন্য মুসলিম প্রধান দেশে আমরা যখন দেখি যে রমজান আসলে সেই দেশগুলোতে কি হয়, বাজারের মধ্যে একটা মূল্যস্থিতিশীলতা তৈরি হয়, চলে আসে বাজারে, এবং সবার মধ্যে একটা সহমর্মিতা তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটি দেশে বাস করি, যেই দেশে আমাদের অনেক আইন আছে আমাদের এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য, ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আমরা ব্যবসায়ীরা যেমন সচেতন না, একইভাবে আমরা যারা ভোক্তা আছি বা নাগরিক আছি, আমরাও কিন্তু আমাদের অধিকার সম্বন্ধে সচেতন না। একইভাবে আমরা ধর্মের লেবাসে আমরা যেটা করি, আমরা ধর্মীয়ভাবে নিজেদেরকে ধর্মভীরু দাবি করি, আমরা ধর্মপ্রাণ দাবি করি, কিন্তু আমাদের কাজে বা আমাদের ব্যবসায় বা আমাদের আচরণে সেটার প্রকাশ ঘটে না। যেটাকে আমরা বলতে পারি যে ইসলামে বা কোরআনে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মুনাফিকি করছি। তো যেহেতু আমি ইসলামিক আমার জ্ঞানে যথেষ্ট ঘাটতি রয়েছে, আমি সেভাবে বলবো না। আমি যেটা বলতে চাই যে আমরা নিজেদের সাথে যেমন প্রতারণা করছি, আমরা একইভাবে রাষ্ট্রের সাথে প্রতারণা করছি। যে আপনি সুন্দর বলেছেন যে আমাদের খাদ্যে ভেজাল বন্ধে বা এই যে সিন্ডিকেট প্রতিরোধে আমাদের যেই রাষ্ট্রীয় আইন আছে, এই আইন এটা যথেষ্ট কিনা, আপনি কি মনে করেন? দেখুন, যে কোনো দেশের রাষ্ট্র তার নাগরিকদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য সময়ের প্রয়োজন আইন প্রণয়ন করেন। কিন্তু আমি যেটা মনে করি, শুধুমাত্র আইনই আমাদের দেশে যথেষ্ট না এই খাদ্যে ভেজাল বা আপনার ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য। একই সাথে আমাদের মধ্যে যারা ব্যবসায়ী ভাই বোনরা রয়েছেন, তাদেরকে যেমন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হতে হবেন, একইভাবে আমরা যারা ভোক্তা রয়েছি বা যারা আমরা গ্রাহক রয়েছি, আমাদেরকেও রাষ্ট্রের আইন সম্পর্কে সচেতন হতে হবে। একইভাবে গ্রাহক হিসেবে, ভোক্তা হিসেবে আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। অন্যথায় শুধুমাত্র রাষ্ট্রীয় আইন এদেশে কখনোই ভেজাল খাদ্য বা ব্যবসায়ীদের সিন্ডিকেট কখনোই ভাঙতে পারবে না। জি জনাব রাশেদুল হক, আপনি বাংলাদেশের একটি প্রখ্যাত মাদ্রাসা দারুন নাদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এখানে ছাত্র ছিলেন, মাদ্রাসায় পড়েছেন। আপনি হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি সহকারী থাকবেন না, হয়তো কোনো এক সময় অ্যাটর্নি জেনারেল আপনি হবেন। মাদ্রাসায় পড়েছেন, আমিও সেই মাদ্রাসার ছাত্র। তো মাদ্রাসায় পড়ে আপনি একটা বড় পদে আছেন, সরকারের রাষ্ট্রের বড় দায়িত্বে আছেন। এই দেশের উন্নয়নে, এই যে ভেজাল প্রতিরোধে বা এই সিন্ডিকেট, এই প্রতিরোধে আপনার কি পরামর্শ থাকবে? বা আপনি যে এই যে মাদ্রাসায় পড়ার পরে আপনি সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন, আপনার এই অনুভূতিটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং দীর্ঘ 7 বছর আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। এই মাদ্রাসায় পড়ার কারণে আমি যেটা দেখেছি, আমার মধ্যে একটা ধর্মীয় মূল্যবোধ গ্রো করেছে এবং এই বিবেচনা বোধটা আমাকে সারা জীবন আমাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে গিয়ে আমাকে প্ররোচিত করেছে। আমি যখন যেই দায়িত্ব পালন করি, আমি চেষ্টা করি ধর্মীয় মূল্যবোধগুলো বা আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি, যখন আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বটা সঠিকভাবে যথাযথ পালন করার জন্য, সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য। আমি মনে করি আমরা শুধুমাত্র
ধর্মপ্রাণ মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই, আমাদের এই মূল্যবোধটা আমাদের কাজে সেটা প্রকাশ পাওয়া উচিত। আমি যখন যেই কাজটা করি চেষ্টা করি আমার সততা, নিষ্ঠা ও আমার ধর্মীয় মূল্যবোধকে মেনে এবং সেটা বাস্তবায়ন করার জন্য। আর একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে মাদ্রাসার শিক্ষা বা মাদ্রাসার ছাত্র বলে তার জন্য কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না। যোগ্যতা প্রমাণ করার সুযোগ যদি সে পায়, তাকে সেই যোগ্যতাটা প্রমাণ করতে হবে। এবং যোগ্যতা প্রমাণ করতে পারলে আমি মনে করি বাংলাদেশের যে কোনো পদে যে কারো অধিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। শুক্রিয়া, জাজাকাল্লাহ। তো এই যে আমরা খাদ্য ভেজাল এবং ব্যবসায়িক সিন্ডিকেট প্রতিরোধে প্রচলিত আইন, যে আইন আছে, এই আইন ভেঙে দিতে মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি মনে করি যে বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের দণ্ডবিধি 1860 সাল, তারপরে আমাদের বিশেষ ক্ষমতা আইন 1974 সাল, তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন হয়েছে এবং সর্বশেষ আমরা দেখেছি প্রতিযোগিতা আইন হয়েছে। এই আইনগুলো হয়েছে সাধারণত আসলে খাদ্যে ভেজাল বা ওষুধে ভেজাল বা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি 2012 সালের পর থেকে আমরা এই আইনগুলোর খুব বেশি সংশোধনী বা আমরা আইনের কোনো ডেভেলপমেন্ট দেখি নাই। আমার মনে হয় এখন আমরা এমন একটি যুগে এসেছি যেই যুগে আমাদের সবচেয়ে বড় অধিকার হলো নিরাপদ খাদ্য অধিকার, যেটা আমাদের সংবিধানেও স্বীকৃত। সো আমাদের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কিন্তু আমাদের নিরাপদ খাদ্য, যেটি আমাদের একটি মৌলিক অধিকারও। তো আমি মনে করি এই বিষয়ে সরকারের আরও বেশি সচেতন হওয়া উচিত, আমাদের যুগ উপযোগী আরও আইন করা উচিত। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে খাদ্য ভেজাল বা ব্যবসায়ী সিন্ডিকেট অথবা ঔষধের ভিতরে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা বিষয় ঔষধ আমরা করি। অনেক দেখা যায় ঔষধে মেয়াদ থাকে না, ঔষধে ভেজাল দেয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে। এই বিষয়ে মানে শাস্তিটা কি আসলে, জরিমানা বা জেল, এই বিষয়টা কি শাস্তি একটু যদি সংক্ষেপে আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি হয়েছে। প্রথম দিকে যখন 1860 সালে দণ্ডবিধি হয়, তখন সেখানে ছোট পরিসরে একটা সাজা ছিল 6 মাস, বা কখনো কখনো একটা জরিমানার বিধান ছিল 1000 টাকা পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখেছি যে 1974 সালে বিশেষ ক্ষমতা আইন হয়। এই আইনে একটি বিধান রয়েছে যেখানে বলা হয়েছে যদি খাদ্যে ভেজাল বা যদি ঔষধে কেউ ভেজাল মেশায়, সেই ক্ষেত্রে তার সাজা কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সো খাদ্যে ভেজাল একটি বড় ধরনের অপরাধ এবং এই অপরাধের জন্য আমরা দেখেছি যে গুরুতর অপরাধের জন্য কিন্তু গুরুতর দণ্ডেরও ব্যবস্থা আছে। কিন্তু আমি আবারও যেটা বলবো যে শুধুমাত্র সাজা বা আইন দিয়ে কিন্তু খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা বা আমাদের ভোক্তারা সচেতন না হবে এবং তাদের অধিকার সম্পর্কে তারা পুরোপুরি সচেতন না হবেন। এছাড়া আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাজারে যখন বিভিন্ন ভেজাল পণ্যের সয়লাভ হয়ে গিয়েছে, বিভিন্ন সচেতন নাগরিকরা কিন্তু আইনের আশ্রয় নিয়েছেন এবং তারা উচ্চ আদালতে বিভিন্ন সময় রিট করেছেন এবং সেই রিটগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা দেখছি উচ্চ আদালত এখানে হস্তক্ষেপ করেছেন। বিভিন্ন সময় বাজার থেকে সেই ভেজাল খাদ্যগুলোকে উঠিয়ে নিতে বলেছেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে তারা বিধিনিষেধ আরোপ করেছেন। সো এই ধরনের পদক্ষেপ কিন্তু আমাদের দেশের আইনের যে শাসন সেইটাকে কিন্তু সুনিশ্চিত করে এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে যথেষ্ট কঠোর পদক্ষেপ বিভিন্ন সময় আমাদের আদালতগুলো এবং প্রশাসন নিয়েছে। বাট আমি আবারও বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের নাগরিক সচেতন আমরা গড়ে তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র আইন দ্বারা খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জি, শুক্রিয়া, সুন্দর বলেছেন আপনি। আরেকটা বিষয় হলো যে যে সমস্ত ব্যবসায়ীরা আপনার ভেজাল করে বা সিন্ডিকেট করে, জিনিসপত্রের দাম এখন কিন্তু চড়া দাম, সব প্রতিটা দ্রব্যমূল্যের দামই কিন্তু খুব বেশি। তো এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আসলে আমাদের দেশে কিন্তু আইন আছে, ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে স্পষ্ট বলা আছে যে প্রতিদিনের বাজার যে মূল্য থাকবে সেই মূল্যটা সেই বাজারে টানিয়ে দিতে হবে। কিন্তু আমরা যদি দেখি, বাস্তবতা হলো আমাদের দেশের অধিকাংশ বাজারগুলোতে এই আইনটা মানা হয় না। একইভাবে আমরা যারা গ্রাহক বা আমরা ভোক্তা আছি, আমরাও কিন্তু এই আইন সম্পর্কে সচেতন না। আমরা যদি সচেতন থাকতাম তাহলে আমরা কিন্তু ব্যবসায়ীদেরকে এই বিষয়ের জন্য জবাবদিহি করতে পারতাম এবং তারা যদি জবাবদিহিতা না দিতে পারতেন তাহলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে পারতাম। কিন্তু আমাদের দেশের নাগরিকরা সেই পরিমাণ সচেতন না এবং তারা কিন্তু তাদের নিজস্ব জায়গা থেকে সে পদক্ষেপগুলো নেন না, যার কারণে দেখা যায় যে আমাদের এই অসাধু ব্যবসায়ী বা যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন বা যারা ওজনে কম দিচ্ছেন, এই ধরনের অপরাধ করেও তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন। তো আমি মনে করি যে নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে এবং আইনে যে সুবিধাগুলো আমাদেরকে দিয়েছে, নাগরিকদের জন্য যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে কিন্তু পদক্ষেপ নিতে হবে, তাদেরকে সচেতন হতে হবে, তবেই আইন তাদেরকে একটা প্রতিকার দিতে পারবে। নাগরিকরা তো সচেতন হবে বা সচেতন হওয়ার জন্য আপনি বলেছেন, এখন সরকার তো আইন করলো, সরকারের এই নাগরিকদেরকে সচেতন করার জন্য সরকারের আর কোনো ভূমিকা আছে কিনা?
জি অবশ্যই। শুধুমাত্র আইন প্রণয়ন করেই যদি সরকারের দায়িত্ব সারে সেটা খুবই দুঃখজনক হবে। আমরা যেটা মনে করি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে আইনটা প্রণয়ন করবে সেই আইনটার যথাযথ বাস্তবায়ন করা এবং আইনে যে বিধিনিষেধগুলো আছে সেগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া, সেই ক্ষেত্রে নিয়মিত মনিটরিংয়ের কথাও আইনে বলা আছে। সো আইনে সরকারের বা প্রশাসনের যে দায়িত্বগুলো আছে তারা যদি সেই দায়িত্বগুলো পালন করে, নিয়মিত মনিটরিং করা, বাজার নিয়ন্ত্রণ করার জন্য কমিটি রয়েছে, সেই কমিটি যদি সবসময় জবাবদিহিতার আওতায় থাকে, সরকারের যদি নিবিড় পর্যবেক্ষণ থাকে, তাহলে আমার মনে হয় যে আইনগুলো আমাদের আছে এই আইনের মধ্য থেকেই নাগরিকদের বা ভোক্তাদেরকে যথাযথ প্রতিকার দেওয়া সম্ভব। জি জনাব রাশিদুল হক, যে পবিত্র রমজানুল মোবারক, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে ৯২ ভাগে মুসলমানের দেশে আমরা আসলে যে সমস্ত কাজগুলো করি, অর্থাৎ বিভিন্ন বদ খাসলত বদ স্বভাব আমাদের ভিতরে কাজ করতেছে। আর রমজান মাস আসার পরেও কিন্তু আমরা দেখা যায় যে মসজিদে নামাজি মুসল্লি এগুলো বাড়ে, এরপরে কিন্তু অপরাধের প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার খুব বেশি যে কমে এইরকম না। নামাজ রোজা করার পরেও দেখা যায় যে সে অপরাধ করে, এই যে খাদ্যে ভেজাল করে। তো এই সমস্ত লোক, এই সমস্ত কাজগুলো যারা করে, এদের বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে যে অপরাধ সবসময় অপরাধ। আমাদের ইসলাম ধর্মে কিন্তু সবসময় এই ধরনের অপরাধগুলোকে গর্হিত কাজ হিসেবেই গণ্য করা হয় এবং সবসময় ধর্মে কিন্তু কোরআনে হাদিসে কিন্তু এইসব বিষয়ে নিষেধাজ্ঞা আছে। কিন্তু তারপরে আমরা যেটা দেখি যে এই কোরআন নাজিলের মাস বা তাকওয়া অর্জনের মাসেও আমরা দেখি যে আমাদের জীবন ধারণে কিন্তু খুব একটা পরিবর্তন আসে না। যেটার এফেক্ট আমরা দেখি আমাদের বাজারের দিকে যদি আমরা তাকাই, আমাদের যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা সারা বছর যেভাবে ব্যবসা করছেন, রমজান আসলে সেটাকে তারা সুযোগ মনে করে তাদের সেই অসাধু প্রতিযোগিতা তারা আরও বেশি বাড়িয়ে দেন। তো আমি মনে করি মানুষ হিসেবে আমাদের যেটা করা উচিত সেটা হলো, মানুষ হিসেবে প্রথমে আমার দায়িত্ব পালন করা উচিত। তারপর ব্যবসা হিসেবে যারা আছেন তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করা উচিত। আমরা যারা ভোক্তা আছি বা গ্রাহক আছি আমাদের উচিত আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করা। তবে নিয়ন্ত্রিত বাজারের জন্য রাষ্ট্রকে বা প্রশাসনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং নাগরিক এবং ব্যবসায়ী যারা আছে তাদের প্রতিনিধিদের নিয়েই এই নিয়ন্ত্রণ করার জন্য, বাজার নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আমি মনে করি যে রমজান মাসের সার্থকতা আসবে বা তাকওয়ার মাসের সঠিক বাস্তবায়নটা আমরা দেখতে পাবো বাজারে। জি জনাব রাশেদুল হক, আপনি চমৎকার আলোচনা করেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে মোবারকবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, মাই টিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি শুক্রিয়া, জাজাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো-স্পন্সর সানোয়া স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা খাদ্যে ভেজাল ও ব্যবসায়ী সিন্ডিকেট এই বিষয়ে ইসলাম ও প্রচলিত আইন নিয়ে আলোচনা শুনলাম। আল্লাহ রসুল বলেছেন, আল ইহতেকারু মালউনুন, যারা মজুদদারি করে সিন্ডিকেট, এরা হলো অভিশপ্ত। এরা অভিশপ্ত। পবিত্র রমজান ও মোবারক আমাদের মাঝে চলছে, তাকওয়া অর্জনের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। যে সমস্ত ভাইয়েরা এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আশায় খাদ্যদ্রব্যে ভেজাল দেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে নিযুক্ত আছেন, সংযুক্ত আছেন, এই সমস্ত কাজগুলো আপনারা ছেড়ে দেন। ইনশাল্লাহ এই দুনিয়ার জীবন ছেড়ে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমরা মৃত্যুবরণ করব, আল্লাহর কাছে আমাদের প্রতিটি সেকেন্ডের হিসেব দিতে হবে। এই বিষয়টা যেন আমরা মনে রাখি। আমরা খাদ্যে ভেজাল দেব না। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, এ পথ থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহর পথে আসেন, দিনের পথে চলেন, আলোকিত জীবন গঠন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।